সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের কাজকর্ম কিন্তু আমাদের করতে হয়, আর সেই কাজকর্মগুলোকে সহজ করে নিতে অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। প্রত্যেক মহিলার কাছেই কিন্তু দেখবে এই ধরনের বিভিন্ন রকম ইয়াররিং থাকে, আর যখন আমরা কোনো পার্টি ফাংশনে যাই তখন কিন্তু এই ধরনের একটু ভারী ভারী ইয়াররিং পরে থাকি। তো বন্ধুরা, অনেকেরই একটা সমস্যা হয়, দেখবে যে সিটি গোল্ডের কোনো ইয়াররিং কিন্তু তারা পরতে পারে না, কারণ সিটি গোল্ডের কিছু কানে দেওয়ার সাথে সাথেই কিন্তু কানটা একদম লাল হয়ে ফুলে ওঠে, ব্যথা হয়ে যায়, তারপরে কিন্তু দেখা যায় যে কানটা পেকে গেছে। তো এই সমস্যার কারণে কিন্তু অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের ইয়াররিংগুলো পরতে পারে না। তো সেই সমস্যা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা নিমেষেই করে নিতে পারি। আমাদের কাছে নেল পলিশ তো থাকেই, তো একটা নেল পলিশ নিয়ে ইয়াররিং এর একদম পেছন দিক থেকে পুরো অংশটাকেই কিন্তু এইভাবে করে নেল পলিশ লাগিয়ে দিতে হবে, একটু মোটা করে। তো এটা করলে কিন্তু যখন আমরা কানে পরবো তখন কিন্তু সিটি গোল্ডটা আর কানের সঙ্গে টাচ হবে না, এই নেল পলিশটাই কিন্তু উপরে থাকবে, আর এটাই আমাদের কানের সঙ্গে টাচ হবে। তো সেই কারণে এই যে কান পেকে যাওয়া, কান লাল হয়ে যাওয়া, এই সমস্যায় কিন্তু আমাদের আর পড়তে হবে না। আর আমরা পেছনের দিকে যে নেল পলিশটা লাগিয়েছি সেটার কারণে কিন্তু বাইরে থেকেও দেখা যাবে না। তো বন্ধুরা, চলে যাচ্ছি আজকের 2 নম্বর টিপসে। আমরা যখন ব্রা কিনি বেশ অনেক টাকা দাম দিয়েই কিন্তু এক একটা ব্রা কিনতে হয়, কিন্তু কিছুদিন পরেই দেখবে ইলাস্টিক লুজ হয়ে যাচ্ছে, নয়তো দেখবে স্ট্র্যাপগুলো একদম লুজ হয়ে গেছে বা এর হুকের মুখগুলো বড় হয়ে গেছে। তো এই সমস্যার কারণে আস্তে আস্তে ব্রাগুলো খারাপ হয়ে যায়, তো তখন সেগুলো আমাদের বাদ দিয়ে আবার নতুন কিনতে হয়। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু সৃষ্টি হয় যখন আমরা ওয়াশিং মেশিনে দিয়ে কাচি। তো যারা আমরা হাতে কাচাকাচি করি তাদের কিন্তু এই সমস্যাটা হয় না, কিন্তু ওয়াশিং মেশিনে দিলে কাচা ধোয়ার পর যখন আমরা এই জামা কাপড়গুলোকে টেনে বের করতে যাই, বিশেষ করে ব্রা যখন বের করতে যাই, দেখবে স্ট্র্যাপ অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, আর এই যে হুকগুলো অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে যায়। তো হয়তো সেই জামা কাপড়গুলো ছিঁড়ে যায়, আর না হলে হুকের মুখগুলো দেখবে বড় হয়ে যায় টানাটানি করতে করতে, আর স্ট্র্যাপগুলো তো লুজ হয়ে যায়। আর এইভাবে করেই কিন্তু এত দামি ব্রাগুলো খারাপ হয়ে যায়। তো আমরা যখন কাচাকাচি করব তার আগে এই কাজটা করতে হবে, হুকটাকে আটকে দিতে হবে। আর আমাদের কাছে এই ধরনের সবজির যে নেটের ব্যাগগুলো রয়েছে, এরকম একটা ব্যাগের মধ্যে করে যদি আমরা ব্রাটাকে রেখে মুখটাকে ভালো করে আটকে দিয়ে তারপরে আমরা ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে আটকে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, আর পরিষ্কারও কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে, কারণ যেহেতু নেটের ব্যাগ সেই জন্য কিন্তু পরিষ্কার হতে কোনো সমস্যা থাকবে না। আর এছাড়াও কিন্তু ব্রাশ স্ট্র্যাপগুলো কোনো জামা কাপড়ের সঙ্গে আটকে যাবে না। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। সিঙ্কে তো সারাদিনে প্রচুর বাসনপত্র মাজা হয়, সবজি তরকারি ধোয়া হয়, তো তারপরে সব কাজ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সিঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করেই রেখে দিই। কিন্তু সিঙ্ক আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, সিঙ্কের পাইপ থেকে কিন্তু দেখবে একটা বাজে গন্ধ আসে, আর রাতের বেলা আরশোলারও উপদ্রব হয়। তো আমরা সিঙ্ককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা আরশোলা যাতে না হয় সেই কারণে বিভিন্ন রকম টিপস ফলো করি। তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা বাসন মাজা হয়ে যাবে, তারপরে কিন্তু সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে মুছে একদম শুকনো করে নিতে হবে। তো আমি এখানে দেখো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে একটুও কোথাও কোনো জল না থাকে। এখানে আমি নিয়েছি কিছুটা কর্পূর। তো খুব বেশি কর্পূরের প্রয়োজন নেই, মাত্র 2টো টুকরো হলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে দেখবে সকালে উঠে রান্নাঘরে আসার পর যখন আমরা কলটা খুলি তখন যে একটা বাজে গন্ধ আসে সেটাও আর আসবে না, আর কোনো পোকামাকড়েরও উপদ্রব হবে না। তো এখানে দেখো আমি সিঙ্কের নেটের উপরে কর্পূর দুটোকে রেখে এখানে আমি দেশলাই দিয়ে কর্পূর দুটোকে ধরিয়ে দিলাম। তো আর এক্সট্রা আর একটা নেট ছিল আমার কাছে, সেটা দিয়ে আমি এইভাবে একটু চাপা দিয়ে দিচ্ছি। আর কর্পূর দুটো একটু জ্বলার পরে দেখো এর ভিতর থেকে কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে। তো এই ধোঁয়ার গন্ধে পুরো রান্নাঘরটাও যেমন একটা সুগন্ধ হয়ে যাবে, সেরকম কিন্তু এই গন্ধে আশেপাশে কোনো পোকামাকড়ও আসবে না। তবে কর্পূরের টুকরো দুটো একদম পুড়ে ছোট হয়ে যাওয়ার আগে কিন্তু জল দিয়ে একটু নিভিয়ে দিতে হবে, কারণ এই জ্বলন্ত টুকরো যদি পাইপে চলে যায় তাহলে কিন্তু আবার পাইপটা গলে যেতে পারে। তো সেই কারণে দেখো একদম ছোট হয়ে গেছে পরে আমি নেটটাকে একটা কাঁটা চামচ দিয়ে তুললাম, কারণ যেহেতু নেটটা গরম ছিল, আর জল দিয়ে আমি
আগুনটা নিভিয়ে দিলাম। আর কর্পূরের জলটা যেহেতু পাইপের মধ্যে গেল, তো সেই কারণে কিন্তু পাইপ থেকে আর কোনো বাজে গন্ধ আসবে না। তবে এই কাজটা কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন রাতে শুতে যাওয়ার আগে করে রেখে তারপরে শুতে যেতে হবে। তো পরের দিন সকালে দেখবে পাইপের গন্ধ একদম উধাও। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এই অতিরিক্ত গরমে বাজার থেকে যদি আমরা কোনো সময় একটু বেশি সবজি কিনে নিয়ে আসি, তাহলেই কিন্তু দেখবে যে 2-1 দিনের মধ্যেই সবজিগুলো একদম শুকনো হয়ে যায় বা একদম নরম হয়ে যায়। আর সবজি শুকিয়ে গেলে কিন্তু দেখবে যে সবজির খোসা রয়েছে সেই খোসাগুলো কিন্তু ছাড়াতে খুবই অসুবিধা হয় আর অনেকটা সময় লেগে যায় সবজি কাটতে। ঢেঁড়সের ক্ষেত্রেও কিন্তু যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ঢেঁড়স ভাজা করলেও ভালো লাগে না বা কোনো সবজি তরকারিতে দিলেও ভালো লাগে না। তো এটা কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই শুকনো হয়ে গেলে সেই টেস্ট কিন্তু আর আসে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টিপস ফলো করতে পারি। দেখো, যদি কোনো সবজি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে তার মধ্যে এরকম বেশ কিছুটা পরিমাণ জল ঢেলে দিতে হবে। এমনভাবে জলটা ঢালতে হবে যেন সবজিগুলো খুব ভালোভাবে ডুবে যায়। তো এইভাবে জলটা দেওয়ার পরে এখানে আমি নিয়েছি কিছু বরফের টুকরো। তো এখানে যে ঢেঁড়সগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু সতেজই রয়েছে। যদি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বরফের টুকরো একটু বেশিই দিতে হবে। এখানে আমি মাত্র 3টে টুকরো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঢেকে রেখে দাও অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। তো সকালেই যদি ঘুম থেকে উঠেই আমরা এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না করার আগ পর্যন্ত দেখবে সবজিগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। তখন কিন্তু আর কাটতেও কোনো অসুবিধা হবে না বা সবজির খোসা ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়াও এই সবজিগুলো রান্না করলে তার টেস্টও কিন্তু একটুও কমবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আর এই টিপসটা কিন্তু শাড়ি সংক্রান্ত। বন্ধুরা, শাড়ি পরা নিয়ে কিন্তু প্রত্যেকটা মহিলার সঙ্গেই এই একটা সমস্যা মাঝে মধ্যেই হয়ে থাকে। আমরা যখন তাঁতের শাড়ি পরি বা সুতির শাড়ি বা চওড়া জরিপার শাড়ি, তখন কিন্তু এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে যখন হাঁটা চলা করি শাড়ির পেছনের দিক থেকে কিন্তু বেশ কিছুটা অংশ উপরে উঠে যায়, আর আমরা যত হাঁটি ততই কিন্তু উপরের দিকে উঠতে থাকে আর এদিকে পেটিকোটটা বেরিয়ে থাকে, যেটা কিন্তু সবার সামনে আমাদের বেশ একটা লজ্জায় পড়তে হয়। তো যদি আমরা এই কাজটা শাড়ি পরার পরে করে নিই তাহলে কিন্তু আর এই সমস্যায় কখনোই পড়তে হবে না। তো দেখো, এখান থেকে আমি ডাবল সাইডের টেপের কয়েকটা টুকরো করে নিয়েছি। শাড়িটা পরার পরে কারো একটা হেল্প নিয়ে কিন্তু এইভাবে পেটিকোটের নিচের দিকে ছোট ছোট করে কয়েকটা টুকরো আটকে দিতে হবে। আর তারপরে যদি আমরা শাড়িটা পেটিকোটের সঙ্গে এইভাবে আটকে নিই তাহলে কিন্তু কখনোই আর উপরের দিকে উঠে যাবে না। তবে এখানে আমি একটা টুকরো লাগিয়ে তোমাদেরকে দেখালাম। প্রয়োজন অনুযায়ী কিন্তু কিছুটা গ্যাপে গ্যাপে 3-4টে টুকরো লাগিয়ে নিতে হবে। আর এই কাজটা করে নিলেই দেখবে এরকম আর কখনোই কিন্তু শাড়ি উঠে যাবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।